আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুমে চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে উপরে হেডিং করা হয়েছে ভেবে দেখো, খুঁজে দেখো। এক দাগে বলা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বার করো। একের ক দাগের শব্দগুলো ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক। একের ক দাগের বেমানান শব্দটি হলো ধনতান্ত্রিক। খ দাগের শব্দগুলো হলো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। একের খ দাগে বেমানান শব্দটি হলো রাজ্যপাল। একের গ দাগের শব্দগুলো হলো পৌরসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। একের গ দাগের বেমানান শব্দটি হবে পৌরসভা। এবারে চলে আসছি একের ঘ দাগে। এখানে বলা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। এখানে বেমানান শব্দটি হবে বি আর আম্বেদকর, কারণ বি আর আম্বেদকর ছাড়া বাকি তিনজন ছিলেন যথাক্রমে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। একের দাগের বেমানান শব্দটি হবে 20শে মার্চ, কারণ 20শে মার্চ ছাড়া বাকি দিনগুলো ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আমি চ দাগ দিয়েছি, যদিও সব বইতে চ দাগ নেই। আসলে দাগের যে অপশনগুলো কোনো কোনো বইতে চ দাগের এই অপশনগুলো রয়েছে, তাই আমি এখানে চ দাগ হিসেবে এই অপশনগুলোকে রেখেছি। কোনো কোনো বইতে দাগের জায়গায় এই চ দাগের অপশনগুলো থাকতে পারে। চিপকো আন্দোলন, আপ্পিকো আন্দোলন, তেভাগা আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলন। এখানে বেমানান তেভাগা আন্দোলন, কারণ এই তেভাগা আন্দোলন ছাড়া বাকি আন্দোলনগুলো ছিল পরিবেশ কেন্দ্রিক আন্দোলন। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। 2 ক দাগের বাক্য সংবিধান হলো বিচার বিভাগের আইন সংকলন। এই বাক্যটি ভুল, কারণ সংবিধান হলো কতগুলি আইনের সংকলন। এবারে চলে আসছি খ দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর। এই বাক্যটি ঠিক। এবারে চলে আসছি গ দাগের বাক্যে ভারতে রাষ্ট্রপতিই প্রকৃত শাসক। এই বাক্যটি ভুল, কারণ প্রকৃত শাসক প্রধানমন্ত্রী। ঘ দাগের বাক্য রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। এই বাক্যটাও ভুল, কারণ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। 2 দাগের বাক্য পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। এই বাক্যটা ঠিক। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। 3 ক দাগের প্রশ্ন স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? উত্তরে লিখবে সংবিধান বলতে বোঝায় কতগুলি আইনের সমষ্টি। সেই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান, তাই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ব্রিটিশ সরকারের আইন মোতাবেক ভারত শাসন করা হতো। সেখানে ভারতীয়দের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ঘটত না।
তাই স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল। খ দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী? উত্তর লিখবে, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র ও প্রদেশগুলির আইনসভায় এবং বিভিন্ন স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। গ দাগের প্রশ্ন, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর লিখবে, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। এবারে চলে আসছি ঘ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? উত্তর লিখবে, ঔপনিবেশিক আমলে সামাজিকভাবে অস্পৃশ্য মানুষেরা দলিত, হরিজন, তফসিলি জাতি নামে পরিচিত ছিল। গান্ধীজি দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তা হল ক 1920 খ্রিস্টাব্দে অসহযোগ প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণকে স্বরাজ অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেন গান্ধীজি। খ গান্ধীজি হিন্দু মন্দিরে হরিজনদের ঢুকতে পারার অধিকার নিয়ে আন্দোলন গড়ে তোলেন। গ আম্বেদকরের সাথে গান্ধীর পুনা চুক্তি অনুযায়ী তফসিলি জাতির জন্য 151টি যৌথ নির্বাচনের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ঙ দাগের প্রশ্ন, সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর লিখবে, ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকারগুলি হল 1 সাম্যের অধিকার, 2 স্বাধীনতার অধিকার, 3 শোষণের বিরুদ্ধে অধিকার, 4 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 শিক্ষা ও সংস্কৃতির অধিকার, 6 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবারে চলে আসছি চ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো। উত্তর লিখবে, সিঙ্গুরের কৃষিজ ফসলের বৈচিত্র্য প্রচুর। উর্বরা দোআঁশ মাটির সিঙ্গুরে মূল ফসল হল ধান, পাট, আলু। শাকসবজি, তৈলবীজের পাশাপাশি উদ্যান পালনেও সিঙ্গুর এগিয়ে ছিল। বছরভর সেখানে ধানের চাষ হতো। 3-4 ফসলই হয়ে উঠেছিল 70% জমি। জমির উপর নির্ভরশীল চাষি, জমির মালিক, বর্গাদার, ক্ষেত মজুরের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পাশাপাশি কৃষিকেন্দ্রিক নানা কর্মকাণ্ড বহু মানুষের রোজগারের উপায় ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে কয়টি প্রশ্নের উত্তর বাকি রয়েছে আমি পার্ট 2 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।